নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪ঠা জুনে আমরা জানতে পারবো যে মোদিজি যে স্লোগান দিয়েছেন আব কি বার ৪০০ পার, মানে এনডিএ ৪০০ পেরোবে কিনা। এপ্রিল মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ ৪ দিন প্রধানমন্ত্রী তামিল ভূমে কাটালেন। ১২টার মতো সভা, রোড শো, কর্মী বৈঠক, তামিল বুদ্ধিজীবীদের সঙ্গে মতের আদান প্রদান। এবার দাক্ষিণাত্যে বিশেষ করে তামিলনাড়ু, কেরালায় পদ্মফুল ফোটাতে কার্যত পণ করেছেন নরেন্দ্র মোদী। ২০২৪-এর প্রথম সপ্তাহেই তিনি দাক্ষিণাত্যে গিয়েছিলেন, কেরালা, তামিলনাড়ুতে, তারপর ঘন ঘন গিয়েছেন। আর এপ্রিল মাসের ৯ থেকে ১২ কাটালেন তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ৬টা আসন বিজেপি টার্গেট করেছে, তার মধ্যে চেন্নাই সাউথ, চেন্নাই সেন্ট্রাল, কোয়েম্বাটুর, নীলগিরি প্রভৃতি। এই ৬টা আসনেই ডিএমকে সাংসদ আছে। বিজেপির রাজ্য সভাপতি তামিলনাড়ুতে আন্নামালাই যে রথযাত্রা করেছেন, সেই রথযাত্রা সফল হয়েছে বলে কিন্তু ডিএমকে, এআইএডিএমকে সবাই বলছেন। আর সনাতন বিতর্ক তামিলনাড়ুতে একটা নতুন রাজনৈতিক বন্ধন তৈরি করেছে। স্টালিন পুত্র দয়ানিধি মারানকে বিজেপি ইকোসিস্টেম সনাতন বিরোধী বলে দাগিয়ে দিয়েছে। আবার ডিএমকে বলছেন তারা পেরিয়ারবাদের আদর্শে বিশ্বাসী। তামিল ভূমে সনাতন বলতে গোঁড়া ব্রাহ্মণদেরই বোঝায়, যারা অন্য হিন্দুদের একটু নিচু চোখে দেখে। তাই ডিএমকে তো পেরিয়ারের উত্তরসূরি, সুতরাং তাদের বক্তব্য নতুন কিছু নেই, কিন্তু বিজেপি এটাকে বিষয় করেছে। যেমন মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে কমলনাথ ইন্ডি জোটে সভা করতে দেননি। তার মনে হয়েছিল ইন্ডি জোটে সভা করলে ডিএমকে থেকে রাখতে হবে এবং তাহলে বিজেপি সুবিধা পেয়ে যাবে আক্রমণ করার জন্য, যে সনাতন ধর্ম বিরোধী ডিএমকে নেতাদের কংগ্রেস ডেকে এনে সভা করছে, কংগ্রেস ও সনাতন বিরোধী। ইতিমধ্যে মোদীজি কংগ্রেসকে বলেই দিয়েছেন যে ওদের ম্যানিফেস্টো পাকিস্তানের মুসলিম লীগের মনে করাচ্ছে। আর কিছু কিছু আছে বামপন্থী চিন্তাধারার ফসল। কংগ্রেসকে টুকরে টুকরের গ্যাংয়ের সঙ্গে তুলনা করেছেন, বলেছেন ভারতবর্ষের যত সমস্যার মূলে কংগ্রেস। তাহলে মোদীজি দেশাত্মবোধের হাওয়াটা তুলছেন এবং একই সঙ্গে কংগ্রেস যে একটা বিশেষ সম্প্রদায়ের দেখভাল করতেই ব্যস্ত, তারা যে সনাতনী আবেগকে গুরুত্ব দেয় না, এটা বারবার করে প্রমাণ করার চেষ্টা করছে। যে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ কংগ্রেস রাম বিরোধী। কংগ্রেস বারবার বলছে যে মোদি নয়, মুদ্রাই হোক ইস্যু। ইন্ডি জোটের শরিকরাও মুদ্রাকে সামনে আনছেন, কিন্তু এবারের নির্বাচন কার্যত নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা নিয়েছে। এবং অনেকে বলছেন যে উত্তর ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে যে গেরুয়া ঝড় আসবে, সেটা সুনামিতে রূপান্তরিত হবে। সেটা মোদিজি বুঝতে পেরেছেন, তার কাছে অনেক সোর্স থেকে খবর আসে। তাই তিনি এবার দাক্ষিণাত্যে, মানে বিন্ধ্য পর্বতের দক্ষিণের দিকে বেশি নজর দিচ্ছেন। সেজন্য বারবার তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে যাচ্ছেন। দেখুন, কর্ণাটকে বিজেপি শক্তিশালী, তারা সেখানে সরকারে ছিল। লোকসভায় কর্ণাটকে ২০১৯ সালে বিজেপি ৫১% ভোট পেয়েছিল। এমনিতে বিজেপির কোর ভোট ওখানে ৩৬%, ৫১%, মানে এই ১৫% হলো মোদি ভোট। কেরালাতে এবার বিজেপি ডাবল ডিজিটে ভোট পাবে। সবাই বলছেন, প্রশান্ত কিশোর বলেছেন যে তামিলনাড়ুতে বিজেপি চমৎকার দেখাবে, তাই প্রধানমন্ত্রী বারবার তামিলনাড়ু যাচ্ছেন। অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হয়েছে। টিডিপি বিজেপি অ্যালায়েন্স এবার নাকি অন্ধ্রে ক্ষমতায় আসতে পারে। তাহলে ৪০০ পার করার যে অঙ্ক, তাতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে দাক্ষিণাত্য এবং একই সঙ্গে পূর্ব ভারত। উড়িষ্যাতে বিজেপি নাকি প্রথম দল হিসেবে আত্মপ্রকাশ করবে। পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম দল হিসেবে উঠে আসতে পারে, এটা অনেকে ভবিষ্যৎবাণী করছেন।
এই সমস্ত কিছুকে যদি আপনি যোগ করেন তাহলে এনডিএ 400 কাছাকাছি পৌঁছে যেতে পারে। 400 পার করবে না আমি বলছি না, হয়তো 400 থেকে 2-3টে কম আসনে তারা দাঁড়িয়ে গেল, হতে পারে 397টা আসন পেল এনডিএ। সেই জায়গাতে পৌঁছতে গেলে দাক্ষিণাত্য পূর্ব ভারত উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন, কারণ উত্তর ভারত মধ্য ভারতে বিজেপি স্যাচুরেশনে, সেখানে আসন বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে, ধরে রাখাটা চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশে 19 সালে 66টা পেয়েছিল, এবার যদি 77টা পায় বা 78টা পায় সেটা গেম। আবার মহারাষ্ট্রে শরিকি ঝামেলা আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে বিজেপি সেখানে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তাহলে বিজেপিকে বাড়তে হবে আনচার্টেড টেরিটরি। তামিলনাড়ু এখনো বিজেপির কাছে আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন, কেরালাও তাই। তেলেঙ্গানাতে বিজেপি কংগ্রেসের লড়াই হবে এবং বিজেপি প্রথম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, অনেকে বলছেন, কারণ বিআরএস বা টিআরএস তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তাই 400 পার যারা বলছেন অলীক কল্পনা, আমার মনে হয় তারা দেশের মুডটাকে অ্যাসেস করতে পারছেন না। দেখুন, এই যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সভা করছেন, উত্তরবঙ্গে সভা করেছেন, ধরুন ধূপগুড়িতে যে সভাটা করলেন সেখানে কোটালের বানের মতো ভিড়। একজন 10 বছর প্রধানমন্ত্রী আছেন, তারপরেও তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য জনতার যে আবেগ, মোদিজি শ্লাঘা বোধ করতে পারেন এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তা এতটুকু টোল খায়নি এবং প্রধানমন্ত্রী সেই জন্যই নিজের নামে ভোট চাইছেন, বলছেন মোদি গ্যারান্টি, আমার হাতে দেশ সুরক্ষিত, অর্থাৎ নেতৃত্বের প্রশ্নে গণভোট, স্ট্রং ম্যান কনসেপ্ট। এই যে একটা ছোট দেশ সন্ত্রাসবাদী হামলা করে, আমরা ঘরে ঢুকে মেরে আসি, নাম না করে পাকিস্তানকে ইঙ্গিত। 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দ নাকি ক্ষীর খেয়েছেন, সেই ক্ষীরে বিষ মেশানো ছিল। মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট, আমেরিকা যার মাথার দাম $1 কোটি করেছে, 26/11 মাস্টার মাইন্ড। মোদিজি ঘরে ঢুকে আমরা মেরে আসি যারা ভারতবর্ষে হানা দেয়, সন্ত্রাসবাদী কাজকর্ম করে, তারপরে এই হাফিজ সৈয়দের এই বিষ মেশানো ক্ষীর খাওয়ার ঘটনাটা সামনে আসা, অনেকেই অনেক রকম ইন্টারপ্রিটেশন করতে পারে। মস্কোতে থিয়েটার হলে আইসিস জঙ্গিরা হামলা চালায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে লিপ্ত হয়, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, পাকিস্তান ফেল স্টেট, সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তালিবান সহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর রোজ সংঘর্ষ, নিরাপত্তা রক্ষী জঙ্গিদের মৃত্যুর খবর রোজ আমরা পাই। পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট, 20 থেকে 22 বার তারা আইএমএফ এর থেকে বেল আউট প্যাকেজ নিয়ে তাদের সংকট দূর করার চেষ্টা করেছে। কিন্তু ভারতবর্ষ দেখুন, তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগোচ্ছে 2047 সালের মধ্যে। এখনই আমরা 5ম বৃহত্তম অর্থনীতি। তো ভারতবর্ষের মেধা সম্পদ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো যে উন্নতি তো চোখে পড়ছে। দেখুন, মোদিজির সমালোচকরাও একটা কথা মানবেন, সারা দেশে যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে গত 10 বছরে, তার তুলনা মেলা ভার। ইউপিএ জমানার শেষ দিকে প্রায় 19 লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প বটলনেক্সে আটকে ছিল, সেগুলো কাটিয়ে সেই পরিকল্পনাগুলো রূপায়ণ হচ্ছে, অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলো শেষ হওয়ার মুখে। প্রতিবেদন শেষ করবে একটা কথা বলে, 2024-এর 12ই জানুয়ারি অটল সেতুর উদ্বোধন হলো। মেন্ডান মহারাষ্ট্রের সঙ্গে আইল্যান্ড সিটি মুম্বাইয়ের যোগসূত্র, 21 কিলোমিটারের একটু বেশি পথ। প্রকল্পটির কনসিভ করা হয়েছিল নেহেরুজির সময়, টেন্ডার ডাকা হলো 2016, কাজ শুরু হলো 2018। কোভিডের জন্য কিছুটা বন্ধ ছিল। 24 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সেই অটল সেতু জাতির উদ্দেশ্যে অর্পণ করলেন প্রধানমন্ত্রী।
চোখে দেখা যাচ্ছে তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। যারা বলছেন না কিছু কাজ হয়নি, কিছু কাজ হয়নি, কিছু কাজ হয়নি, তারা অন্তত এই ব্যাপারটা স্বীকার করবেন যে ভারতবর্ষে পরিকাঠামো নির্মাণের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে বিগত 10 বছর ধরে, তার তুলনা সাম্প্রতিক অতীতে পাওয়া যাবে না। তাই মোদিজির আপকি পার বার 400 পারের স্লোগান অলিক স্বপ্ন বলে মোদি বিরোধীরা উড়িয়ে দিতেই পারেন, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়ালে মনে হয় এই স্বপ্ন ছোঁয়া খুব একটা অসম্ভব নয়।